আমরা কঠোপনিষদের দ্বিতীয় বল্লীতে আছি, দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর মন্ত্র অবধি আমরা এগিয়েছিলাম। এবারে 5 আর 6 নম্বর। ন প্রাণেন ন অপানেন মর্ত্য জীবতি কশ্চন ইতরেণ তু জীবন্তি যস্মিন নেতাবু উপাশ্রিতৌ হন্তত ইদম প্রবক্ষ্যামি গুহ্যম ব্রহ্ম সনাতনম যথা চ মরণম প্রাপ্য আত্মা ভবতি গৌতম। কি বলছে? বলছে কোনো মরণশীল প্রাণী না প্রাণের দ্বারা না অপানের দ্বারা বেঁচে থাকে, কিন্তু যার মধ্যে প্রাণ ও অপান উভয়ই আশ্রিত, সেই ভিন্ন কারোর দ্বারা সকল প্রাণী জীবিত থাকে। হে নচিকেতা, সেই রহস্যময় সনাতন ব্রহ্মের স্বরূপ কি, আর জীবাত্মা মৃত্যু প্রাপ্ত হয়ে যেভাবে থাকে সেই সকল কথা তোমাকে আবার বলছি। এই আবার করে তৃতীয়বার এক্সপ্লেনেশন দিয়ে চলেছেন আচার্য। কেন আবার বলছেন? নচিকেতা দেখা যাচ্ছে কিন্তু আবার প্রশ্ন করছে না। তা প্রশ্ন করলেই বলার কথা। এখানে আচার্য নচিকেতাকে স্টাডি করে নিয়েছে, মুখ দেখে মনে হচ্ছে না বুঝতে পেরেছে। এখনো ক্ল্যারিটির দরকার আছে। সবাই এই আমরা যখন কোনো সময় গুগল মিটে বা অন্য সময় আমি বলে চলেছি, অনেকে মনে করে আমি বলেই চলেছি, ঠিক আছে। যখনই সাধারণত প্রশ্নকর্তা যে হয়, জিজ্ঞাসু হয়, তার মধ্যে ক্ল্যারিটি আসবে, তখন আর কেউ বলবে না। আমি কাল রাতে তোমাকে বলছিলাম যে এগুলো হয়ে যাওয়া উচিত, কিন্তু হয় না অনেক সময়। সেই বিন্দু এসে পৌঁছায় না জীবনে, যেই বিন্দুটা হয়তো আমাদেরকে সম্পূর্ণ ক্ল্যারিটি দিতে পারছে। এবং সেটা শুধুমাত্র শব্দের দ্বারা নয়, তুমি বললে হবে না। কারণ গুরু আর শিষ্য বা আচার্য এবং যে ব্রহ্মচারী আছে, তার মধ্যে সম্পর্ক শুধু শব্দের হয় না, জীবনের হয়। তো জীবন যেখানে পূর্ণতা পেয়ে গিয়েছে, জীবন খুব ভালো করে জানে, ঠিক আছে। পেট ভরে গিয়েছে এটা আমরা জানি। কোনো মাপদণ্ড হয় না যে এমন এক্সপ্রেশন বা এমন করলেই আমার পেট ভরেছে। আমি যে হেলদি আছি সেটা আমার মুখ বলে দেবে। ঠিক যেমন তোমার স্বাস্থ্যের সাথে তোমার সম্পর্ক, ঠিক তেমন গুরু শিষ্যের সম্পর্ক তেমনই হয়। ততক্ষণ পর্যন্ত না সেখান থেকে একটা টিকমার্ক আসছে যে ঠিক আছে, ব্যাপারটা সমাহিত হয়েছে, ততক্ষণও পর্যন্ত কিন্তু গুরুকেও চেষ্টা করে যেতে হয়। তখন তিনি বলে চলেন, এবং শিষ্যের মধ্যেও সেই ভাব চলে আসে যেন এটি দর্পণের মতো, আয়নার মতো প্রকাশ করে দেবে। সেই জন্য আবার উনি গৌতম শব্দ উচ্চারণ করলেন। মানে এখনো নচিকেতার আইডেন্টিফিকেশন পুরোপুরি যায়নি। গেলে গৌতম শব্দটি আর দরকার ছিল না। গৌতম মানে একটা স্পেসিফিক তাকে আইডেন্টিটিকে ধরে থাকা হচ্ছে। অর্থাৎ এখনো নচিকেতা যে ব্রাহ্মণ এবং যে গৌতমের পুত্র, এই অভিমান এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। অভিমান মানে কিন্তু মাথায় নিয়ে নেবে অহংকার, এই আভাসটা যেতে চাইছে না। যেমন কালকেও বলছিল ব্যাপারটা হায়ার হয়ে যাচ্ছে বা ইত্যাদি কিছু, তখন হ্যামার করে যেতেই হয়। তো এখানে কি বলছেন নচিকেতার প্রশ্নই ছিল মৃত্যুর পরে কোথায় যায় বা কি হয়, আমি এটা জানতে চাই। সেটাকে অ্যাড্রেস করে 3টে প্রশ্ন করেছিল। তার মধ্যে এটা অন্যতম ছিল, মৃত্যুর পর ব্যক্তি কোথায় যায়, শেষ প্রশ্ন আমি জানতে চাই। এই যে মৃত্যুর পরই যখন কোথায় যায় প্রশ্ন করে, তখনই হয়ে যায় মৃত্যুর পরে আমি কোথায় যাই। প্রশ্নের মধ্যে আইডেন্টিফিকেশন লুকিয়ে আছে যে মৃত্যু, কারণ আমি তো জন্মেছি। এইসব আমি এগুলোকে বলি প্যাসিভ অ্যাজাম্পশনস। প্যাসিভলি সব অ্যাজাম্পশন করে নিয়েছে। প্রশ্নটা দেখলে মনে হয় ইনোসেন্ট, কিন্তু প্রশ্নটা ইনোসেন্ট প্রশ্ন নয়। কে বললো? যেমন কালকে একজন প্রশ্ন করছিল যে আমার শরীর খারাপ হয়েছে, তাহলে কেউ আমাকে, বা আমার পেট খারাপ হয়েছে, তো কেউ আমাকে, ডাক্তার আমাকে ওষুধ দেবে। এবার কি করে আপনি বুঝেই গেলেন যে আপনার শরীর খারাপ হয়েইছে? তার জন্য তো একটা ডাক্তারই চাই। আমার পেটে ব্যথা করছে, ঠিক আছে। এমনও তো হতেই পারে যেটা সাইকোলজিক্যাল। অনেক রোগ সাইকোলজিক্যাল দেখা যায়, কিছুই হয়নি, কোনো ফাইন্ডিংস নেই। ওই ফানমারাতে দেখা যায়। আবার অনেক রোগী ভুগতে সাইকোলজিক্যাল একটা অ্যাসপেক্ট এসে যায় যে রোগী ভুগছি। ডাক্তারদের মধ্যে এটা দেখা যায়
আগের দিন বলছিলাম ডাক্তার যদি কোনো মরণাপন্ন রোগ হয় সে ধরেই নেই মোটামুটি তো এ তো মরবেই। তো এটা অনেকটা এফেক্ট দিতে দেয় ডাক্তারকে এই রোগের ক্ষেত্রে। তো ঠিক তেমনই ব্যক্তি বলছে ডাক্তারবাবু আমার খুব শরীর খারাপ, আমার এই হচ্ছে, আপনি আমাকে এই জায়গার ওষুধ দিন। ডাক্তার তো বুঝবে যে তোমার আদৌ রোগ হয়েছে না এই রোগটা তোমার এমনি এমনি নির্মাণ করা। ডাক্তার হয়তো কোনো ওষুধ দিয়ে না বলবে, কোনো ওষুধ টষুধ না দিয়ে বলবে আপনি ওই খাবারটা খাবেন না, হয়ে গেল গল্প শেষ। কিন্তু রুগী খুশি হয় না, তখন ডাক্তারকে কিছু এটা ওটা লিখতে হয়, কিছু নিয়ম দিতে হয়। আর নিয়মগুলো হয়তো এমন নিয়ম দেবে যেগুলো রোজ এমনি করে থাকি আমরা। তো এই হলো ব্যাপার। তো এখানে নচিকেতার যে প্রাণ এবং জীবন বিষয়ে ধারণা এখনো পর্যন্ত আচার্য দেখছেন যে সেই ধারণাগুলো এতখানি বলার পরেও রয়ে গেছে, কিছুটা থেকে যায়, অনেক সময় থেকে যায়। আবার এরকম নয় কিন্তু যে দেখো নচিকেতার মতো উত্তম অধিকারীর থেকে গেছে তো আমাদেরও থেকে যাবে, তার কোনো মানে নেই। কিন্তু জীবনকে আমরা এভাবে বাঁধবো না। হতেই পারে কারো 3 বারের মধ্যে বোঝা হয়ে গেল, হতে পারে কারোর জন্য হয়তো 30 বছর সময় লেগে গেল। তো সাধারণ ধারণা কি, অ্যাভারেজ ধারণা যেটা সবার, যে শরীর থেকে মৃত্যুর সময় প্রাণ বেরিয়ে যায় বা ইত্যাদি। বুদ্ধ এই ভাবটাকে আগেই নির্বাণ শব্দ দিয়ে শেষ করে দিয়েছে। বলছে কোথাও কিছু বেরিয়ে টেরিয়ে যায় না, প্রদীপ বুঝে যায়, নিভে যায়। কোথায় বেরিয়ে গেল সেই কাহিনীর মধ্যে যে এই প্রদীপের শিখা কোথা থেকে এলো, তো বাচ্চা ওটাকে ফু দিয়ে বন্ধ করে বলছি প্রদীপের শিখা কোথায় চলে গেল, তো যেখান থেকে এলো সেখানে গেল। ঠিক আছে, তো বিষয়টি এই যে জীবন প্রাণ অপানের উপরে নির্মিত নয়। আমরা জীবন বলতেই প্রাণ বলি, প্রাণ বুঝি। সাধারণ মানুষ সবাই এইভাবেই ধরে যে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি এরকম বেরিয়ে যায় কিছু। তো এখানে বলছে যে দেখো তুমি মনে করছো যে এই প্রাণবায়ু বা সিম্বলিক্যালি বুঝতে হবে যে উপরে উপরে জীবনের যা চলছে তা চালাচ্ছে। প্রাণায়াম করতে গেলেও আমরা ওটাই ভাবি, প্রাণায়াম মানেই শ্বাস প্রশ্বাস। প্রাণ মানে আমরা এইটুকুনি ধরে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা কোষের মধ্যেই প্রাণ সমাহিত। যখন এই কোষগুলো ছিল না, আমরা মায়ের গর্ভে ছিলাম, একটা স্পার্ম ওভাম জাস্ট মিট হয়েছিল, ওইখান থেকেই প্রাণের যাত্রা শুরু হয়েছে। আমি কালকে ওকে বলছিলাম, হয়তো তা আমরা এখন আবিষ্কার করতে পারিনি ম্যানিফেস্ট কখন করলো, কিন্তু এইটুকু তো শিওর বাইরে থেকে কিছু আসেনি, আর বাইরে কিছু যায় না। যা প্রবেশ করেছে বাবার শরীরে আমাদের, তাই মায়ের গর্ভে প্রবেশ করেছে এবং তাই এগিয়ে এসছে। তো কোনো না কোনোভাবে নচিকেতা প্রাণ যাকে তুমি বলো তা জীবন থেকে ভিন্ন, বা ভিন্ন অর্থে ইতর বলেছে কথাটা। ইতর শব্দ অনেক সময় নিচু নিম্ন হিসাবেও প্রয়োগ করা হয়, এখানে ভিন্ন হিসাবে প্রয়োগ করা হয়েছে। তো ভিন্ন কথার অর্থ হয়ে গেল যে এইটুকুনি মাত্র নয় জীবন। তুমি ভেবে নিও না কারণ তুমি গৌতমের ছেলে এবং তুমি শরীর ত্যাগ করে এসেছো, তুমি যমের গৃহে এসেছো, তো তোমার মধ্যেই ছবিটা আছে কোনো না কোনোভাবে জীবন হয়তো এই প্রাণ ত্যাগ করার উপর নিহিত আছে। মৃত্যুর পরে কেউ প্রশ্ন কেনই করলো, কারণ নিজেকেই তো ছেড়ে আসতে হয়েছে, বাবা বলেছে মর্গে যা, আর নচিকেতাকে আসতে হয়েছে। তো নচিকেতার মধ্যে এই ভাবটাও থাকা খুব স্বাভাবিক যে মরার পরে কি হয়, মানে আমার কি গতি হবে। তখন যমরাজ বোঝাচ্ছেন নচিকেতা কোনো গতি হয় না, জীবন প্রবাহিত হতে থাকে, তার মধ্যে কোনো নচিকেতা, কোনো শ্বেতকেতু, কোনো ইন্দ্র চন্দ্র বরুণ যম এরা উঠে পড়ে। তো বলছে এই যে যাতে প্রাণ অপান উভয় আশ্রিত, প্রাণ অপান মানে ইত্যাদি সো অন, যা কিছু আছে সেই সব কিছু যাতে আশ্রিত, তার দ্বারা সকল প্রাণী জীবিত থাকে। হে নচিকেতা, সেই রহস্যময় সনাতন ব্রহ্মের স্বরূপ কি তোমাকে আবার বলছি আমি। সেই সনাতন ব্রহ্ম, এই সব মাথায় রাখতে হবে। নচিকেতার কিন্তু এগুলি ঘষা মাজার টার্মিনোলজি, কারণ পণ্ডিত টাইপের লোক না, সে পড়ে পড়ে এসেছে, জেনে এসেছে। আমাদের মতো একদম নয় যে ব্রহ্ম কি, আত্মা কি, আত্মাকে আত্মা বলবো, এরকম টাইপের নচিকেতা নয়। নচিকেতা জানে পুরুষ সূক্তম কীভাবে পাঠ করতে হয়, কর্মকাণ্ডী ঘরের ছেলে, তো একেবারেই নয়। সে জানে যে অশ্বমেধ যজ্ঞ কি, রাজসূয় যজ্ঞ কি, তার জানা আছে। তো নচিকেতার ক্ষেত্রে টার্মিনোলজিগুলো যখন প্রয়োগ করা হবে তখন একটুখানি টেকনিক্যাল, কারণ একটু স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে কথাবার্তা চলছে। তো বলছি যে সনাতন স্বরূপের, এই রহস্যময় সনাতন ব্রহ্মের স্বরূপ রহস্যময় বলে দিচ্ছে। অর্থাৎ দেখো এই জীবন
সব সময়তেই ব্যক্তির কাছে অধরাই থাকবে, কারণ আমরা জীবনে পপ আপ হয়েছে, জীবন আমাদের পপ আপ হয়নি। আমরা হলাম সেই বিন্দু, যেই বিন্দু হয়তো সমুদ্রের কোনো জায়গাতে একটা বুদবুদ হয়ে ফুটে উঠেছে। যদি নিজেদের দিকে তাকাই তো আমরা পুরো সমুদ্রের প্রতিবিম্ব দেখতে পাবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মধ্যে সমুদ্র কোনো সমাহিত হয় না। তুমি সমুদ্র হয়ে যেতে পারো, সমুদ্র তোমাতে সমাহিত হবে না কখনো। ঠিক তেমনি এই যে জীবনের রহস্যময়তা, যে নচিকেতা কি জানে, প্রাণ অপান এর মধ্যেই বা শরীরের মধ্যে বা বস্তুর মধ্যে জীবন নিহিত। কোথাও থেকে কিছু বেরোয়, কোথাও কোথাও যায়। যদিও যমরাজ কথা আগেও বলেছেন, তবুও আমরা বললাম যেমন নচিকেতার মধ্যে কোথাও যেন একটা সংশয়, কোথাও যেন এখনো পুরো কপালে নিশ্চিন্ততার ছাপ দেখতে পাচ্ছেন না। তাই তিনি বলে চলেছেন যে এই সনাতন জীবনের স্বরূপ নচিকেতা, আমি তোমাকে বলছি, তুমি আবার শোনো। এবারে 7 আর 8 নম্বর মন্ত্র। योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिनः स्थानुमन्ये अनुसंयन्ति यथा कर्म यथा श्रुतम। যার যেমন কর্ম আর শাস্ত্রাদি শুনে যার যা বোধ, সেই অনুসারে শরীর ধারণ করার জন্য অনেক জীবাত্মা নানা প্রকার যোনি প্রাপ্ত হয়, আর অন্য অনেক জীবাত্মা স্থাবর ভাব প্রাপ্ত হয়ে থাকে। 8 নম্বর। ইয়া এষা সুপ্তেষু জাগরতি কামং কামং পুরুষো নির্মিমানঃ তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে তস্মিন লোকাঃ স্থিতা সর্বে তদু নাত্যেতি কশ্চন এতদ বৈতদ। যিনি এই জীবের কর্ম অনুসারে নানা প্রকারের ভোগের প্রস্তুতকারী পরম পুরুষ প্রলয়কালে সকলের ঘুমিয়ে পড়ার পরও জেগে থাকেন, তিনি পরম বিশুদ্ধ তত্ত্ব, তিনি ব্রহ্ম, তিনি অমৃত, তার মধ্যে সম্পূর্ণ লোক আশ্রয় লাভ করে, তাকে কেউই অতিক্রম করতে পারে না। ইনি তিনি যার কথা তুমি জিজ্ঞাসা করছো। দুটো অ্যাপ্রোচ থাকে সবসময় বোঝানোর। একটা অ্যাপ্রোচ যেমন আমি বললাম, বিষয়ে থেকে নিজেকে সরিয়ে দেওয়া, নেতি করা, বা ব্যাপারটা যেমন হচ্ছে মনে হচ্ছে কথাগুলো শুনে যে বিষয়টি কিছু দূরে আছে, তিনি, ঠিক আছে, তিনি বললেই তো একটু দূর, আমার থেকে ভিন্ন। তো এইটাও ঠিক যে যার কথা বলা হচ্ছে তিনি আমার থেকে ভিন্ন, বা আমাদের যে ধর্ম তার থেকে তার ধর্ম ভিন্ন, বা আমরা নিজেদেরকে যেভাবে বুঝছি তার থেকে কিছু আলাদা, কথাতে কোনো ভুল নেই। আবার দ্বিতীয় এমনও আছে একটা বোঝানোর টেকনিক, তাতে বলা হয় যে যা আছে এখানেই আছে, এই মুহূর্তেই আছে। তো এই দুটো ভাব দিয়েই বোঝানো যায়, অধিকারী ভেদে বা যে যেমন বুঝতে পারে সেই হিসাবে। তো এখানে 7 নম্বর মন্ত্রে দুটো জিনিস বোঝার। এই যখন বলছে যথা কর্ম যথা শ্রুতম, তখন আমাদের দেখো, আমাদের আইডেন্টিফিকেশন ওয়াইজ মনে হয় টু সামওয়ান, ফর সামওয়ান, কারোর জন্য। কারণ যখনই বলছে যে যেমন, যে বলতেই আমাদের মধ্যে আচ্ছা পার্সন মাথায় এসে যাচ্ছে না। আমরা এটাকে একটা জীবনের সিদ্ধান্ত হিসাবে ধরতে পারি না, এটা আমাদের বায়াসনেস। হ্যাঁ, তো আমরা যখন বলি যে কুকুর এমন হয়, তখন একটা সমূহ সিদ্ধান্তকে বলে দিই, ঠিক আছে। কিন্তু যখন বলি মানুষের ক্ষেত্রে, তখন আমরা কি বলি, না ও একরকম, এ একরকম, সে একরকম। আমরা দেখি না এই একরকম আর এক রকমের পিছনে একটাই কমন সাইকোলজি চলছে, একটা কমন ব্যবস্থা চলছে। তো এখানে যখন বলছে যার কর্ম যেমন, এইটাকেই আমরা লিটারালি ধরে নিয়ে বলে থাকি যে যেমন কর্ম করছে তার তেমন ফল হবে। কিন্তু প্রকৃতিতে যা কিছু দেখা যাচ্ছে তা বিধান কোথায় জীব করতে পারে? কোনোভাবেই সে তার বিধান করে দিতে পারবে না। যদি যে যেমন শুনেছে, ঠিক আছে, তাতে তার হাত থাকতো, এখানে মাঝখানে একটা জিনিস বাদ থেকে যাচ্ছে। যে যেমন শুনে যেমন বুঝেছে, শুনেছে তো সবাই, এখানে শুনছে সবাই, কিন্তু প্রত্যেকের মনে এক চলছে না। তাহলে যথাশ্রুতম যদি বলা হয়, তো কথা তো আমি একই বলেছি, তুমি যেমন বুঝেছি তেমন করো। এক্ষুনি ইনস্ট্রাকশন দিয়ে যদি 10 জনকে ছেড়ে দেওয়া হয়, যারা সামনে বসে সবাই আছে, কি ঘটবে? 10 জন 10 রকম ভাবে কাজটা শুরু করবে। তাহলে কর্মের গতি এক কি করে হবে? যখন
শব্দ তো শব্দ নয়, শব্দের মধ্যে ব্যক্তি তার ব্যক্তিত্বের ফিল্টার বসায় এবং তার কর্ম আলাদা আলাদা হয়ে যাবে। একে একটা সিদ্ধান্ত হিসাবে নিই না। কি সিদ্ধান্ত? একে আমরা জেনারেলাইজ কি করে করব? একে আমরা একটা ইউনিফর্ম ভাবে কি করে নিয়ে আসব? শব্দ বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে পড়বে এবং বিভিন্ন রকম তার গতি হবে। শুধু শব্দ নয়, যে কোনো জিনিস। সিদ্ধান্ত কি দাঁড়ালো? একটা সিদ্ধান্ত পার্সন হিসাবে এক্ষুনি যেটা বললাম, যে যেমন শুনেছে সে তেমন করবে, বা যে যেমন বুঝেছে সে তেমন করবে, এই কথাটা দাঁড়িয়ে যায়। এটাকে একটুখানি আমরা ওয়াইড যদি করি, একটু ভাস্ট ফিল্ডে যদি নিয়ে যাই, দেখা কি যাবে, প্রত্যেকটা শব্দ কার কন্ডিশনিংয়ে কার কাছে কিভাবে পড়বে এর মধ্যে একটা র্যান্ডামনেস লুকিয়ে আছে। কেউ একে গাইড করতে পারবে না। যদি কোনো রকমের ইউনিফর্ম থাকতো বিষয়টা, দুটো জিনিস একসাথে কিন্তু বোঝবার চেষ্টা করবে, আটকালে বলবে। একটা দিক কি, প্রত্যেকেই একই শব্দ শুনেছে এবং কিছু না কিছু সারা ভাববে এবং কাজটা কিছু না কিছুভাবে করবে, এটা একটা ইউনিফর্ম ব্যাপার। কিন্তু প্রত্যেকের কন্ডিশনিং কিরকম হবে, এই মুহূর্তে সে কেমন থাকবে, তার মানসিক গতিবিধি কেমন, এই শব্দের প্রতি তার অ্যাটেন্টিভনেস কেমন, এইগুলো সব র্যান্ডম ঘটছে। কি হবে বলা যাবে না। কিন্তু তাহলে কি, জীবনের রহস্যময় তার প্রেডিকশন একসাথে সাথে চলছে, কিন্তু সাম শর্ট প্রেডিক্ট করা যাবে যে প্রত্যেকেই প্রায় ভিন্ন ভিন্ন করবে। এটা ইউনিফর্ম। কেমন ভিন্ন ভিন্ন করবে বলবো, এটা র্যান্ডম। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো যখন বলছে যথাকর্ম যথাশ্রুত, সাধারণ আন্ডারস্ট্যান্ডিং কিভাবে আসে, সে বলতে থাকে যে যে যেমন ভাববে সে তেমন হবে, তার তেমন হবে। কথা ঠিক। কেমন ভাববে, তার এই কথাটা আগেরটাকে ডিসমিস করে দেওয়া হলো। যার যেমন ভাব তার তেমন লাভ। কার কেমন ভাব? এবারে কি করে কি বলবে? এক্ষুনি যদি তোমাদেরকে আমি যা বলছি তাই তুমি শুনছো, এক্ষুনি যদি কারোর একটা বাড়ি থেকে, ধরো ওর সোমনাথের বাড়ি থেকে একটা ফোন কল চলে এলো এবং তার মধ্যে কিছু একটা ঝামেলা হলো বা একটা ভালো কোনো খবর এলো, ও কিন্তু শব্দটি হয় শুনছে, যেভাবে তোমরা শুনছো। ঠিক আছে? ওর ধরো ঘুম পাচ্ছে, ওর ভিতর শব্দ প্রবেশই করবে না। ওনার হয়তো রান্নার চিন্তা আছে, ওনার কাছে শব্দটা প্রবেশ করছে না এই মুহূর্তে। ঠিক আছে? তো এটা কিভাবে হবে, কিভাবে তুমি অনন্ত কারণ নির্বাচন করতে পারবে না। তারপর শুধু এই নয়, ওনার জীবনের পুরো যাত্রা আছে, ওই যাত্রার মধ্যে দিয়ে কন্ডিশনিং কেমন এসছে, আদৌ শব্দগুলো বোঝে কিনা, সে তো বুঝতেই পারছে না, শুনেই যাচ্ছে। তো এই রকম ব্যাপার। তো বলছে যেমন যেমন হবে তেমন তেমন আকার, স্থাবর জঙ্গম দুটো বলেছে। স্থাবর মানে, আর জঙ্গম মানে, স্থাবর আর জঙ্গম। এখানে জঙ্গম কথাটা যোনিম দিয়েছে, উৎপত্তি। যেমন যেমন তুমি বুঝবে তেমন তেমন ভাবে তোমার উৎপত্তি হবে। এবং এই যখন বলে স্থাবর মানে স্টিল, বা কোনো জিনিস যখন জড় বলে দিই আমরা, তেমন তেমন গতিপ্রাপ্ত হয়। কথা তো ঠিকই। অর্থাৎ জীবনের ভাস্টনেসে দেখো বিষয়টি কি বলতে চাইছে। শুধু নিজেকে পার্সন হিসাবে দেখলে, এই জন্য আগেই আচার্য বলে দিচ্ছে যে গৌতম বি অ্যালার্ট, তুমি গৌতম হয়ে থেকো না। কারোর পুত্র হয়ে বা কোনো দেহ হয়ে যদি তুমি থাকো, এই পুরো বিষয়টি তুমি ধরতে পারবে না। এখানে একটা ইউনিভার্সাল সিদ্ধান্ত বলছেন, যেমন যেমন কন্ডিশনিংয়ে যেমন যেমন র্যান্ডমনেস বা প্রকৃতি বা অস্তিত্ব বিধান করবে, ঠিক তেমন তেমন ভাবে সব রূপান্তরগুলো ঘটতে থাকবে। বুঝে যাচ্ছে? পার্সন হিসাবে হলে তুমি কি বলবে? পার্সন হিসাবে হলে ব্যক্তি বলতে থাকবে আমি যেমন করব, যেমন ভাববো তেমন হবে। এটাই তো পুরো অধ্যাত্মের একটা থিওরি দাঁড়িয়েছে যে, এবং এটা এক স্তর অবধি ঠিক আছে, জীবনের উপরি স্তরে ঠিক এমন মনে হয়। আগে আমরা একটা মন্ত্র আমার মনে পড়ে যাচ্ছে, এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লিতে 112 নম্বর পাতায় 11 নম্বর মন্ত্রটা যদি দেখা হয়, বলছে মনসই বেদম আপ্তব্যম নেহ নানাস্তি কিঞ্চনা। ঠিক আছে? এই যে এই জগতে যে ভিন্ন ভিন্ন ভাব আছে মনের, ঠিক আছে, আসলে কোনো ভিন্ন ভাব নেই। মানে কি, কি বলতে চাইছে? এর সাথে কিছুটা সিমিলার আছে। বলতে চাইছে যে চেতনার যে স্তরে যে আছে, ঠিক আছে, তার কাছে শেষে বলে দিয়েছে সে বারবার জন্মমৃত্যু প্রাপ্ত হয়। যে ভিন্নতা দেখে সে জন্মমৃত্যু প্রাপ্ত হয়। ঠিক আছে? একেই যদি নিয়ে যাওয়া হয়,
কোন স্তরে আমাদের মনে হবে যে উই ক্যান ডু, আমরা কিছু করতে পারি, যা জীবনের সারফেস লেভেল। হ্যাঁ, ঠিক আছে। যেমন বিজ্ঞানের যদি উপরের বিজ্ঞানের ক্ষেত্রে যে কোনো জিনিসের উপরি স্তরে দেখো, সেটাতে ভিন্নতাই দেখবে। বাচ্চা যখন ছোট বয়সে থাকে অনেক সাবজেক্ট তাকে শেখাতে হয়, ঠিক আছে। তারপর কি সেই সাবজেক্টগুলো সে ভুলে যায় না, তার মধ্যে সমাহিত হয়ে যায়। এটাই পুরাণে কখনো বলেছে যে ব্রহ্মা সরস্বতীর সাথে সহবাস করেছে, অর্থাৎ ব্রহ্মা যাবতীয় বিদ্যাকে তাতে সমাহিত করেছে। কারণ সৃষ্টির জন্য যাবতীয় বিদ্যা দরকার। কেউ ইঞ্জিনিয়ারিং করেছে, সে যাবতীয় সাবজেক্টগুলো তার মধ্যে সমাহিত করে নিয়েছে। এখন তো সেই হয়তো সিভিলে কাজ করছে বা মেকানিক্যালে কাজ করছে, তার মানে কি সে শুধু ওইটুকুনি জানে, তার মধ্যে সব সমাহিত আছে। তো জীবনের যত উপরি স্তর থাকবে তত ভিন্নতা ভিন্নতা বোধ হবে। পার্সন যত হতে থাকবে ততই কি বলবে, যথাকর্ম যথাশ্রুতম। তুমি যেমন বুঝবে যেমন করবে, হ্যাঁ, যেমন বুঝবে তেমনই তুমি করবে। এবার একটু প্রশ্ন করো, কেমন বুঝবে? তখন বলে কন্ডিশনিং। কেমন কন্ডিশনিং? এবার একটু একটু করে পিছিয়ে যাও, দেখবে অনন্ত কারণের শৃঙ্খলা বেরোবে, দেখবে তাতে তোমার কোনো হাত নেই, ইভেন তুমি কোথাও নেই, ঠিক আছে। যখন এই জিনিসগুলি ক্রমাগত ঘটতে থাকবে তখন জীবনের সারফেস লেভেলে ব্যতিব্যস্ততা হবে। আমি তো আমার জীবনে যা করার করেছি, গিল্ট বোধ আসতে থাকবে, না আমাকেই তো করতে হবে, জীবনে ছুট আসতে থাকবে। কিন্তু একটুখানি যদি পিছনে গিয়ে প্রশ্ন করা হয়, আচ্ছা যে আমি যে ছুটছি, ঠিক আছে, বা আমি যাই বসে ধ্যান করছি, কেন করছি, কোথা থেকে পেলাম এটা, কে বলে দিলে একেই ধ্যান বলে? এই যে চুপ করে বসে থাকা এবং বসে কিছু চিন্তা করা বা চিন্তা না করা, যে যাই বলো, চিন্তা না করা বলে, চিন্তা না করা তো ঘটে না। কে বলে দিলে এটাই ধ্যান? ওখানেও একটা কন্ডিশনিং আছে। কে বলে দিলে এটা আধ্যাত্মিক জীবন, কে বলে দিলে ওটা জাগতিক জীবন? কোথায়? সব কিছু আমরা অ্যাডাপ্ট করেছি বিভিন্ন জায়গা থেকে। এই অ্যাডাপশন এর পিছনে কার হাত আছে? পুরো অস্তিত্বের হাত আছে। পুরো প্রকৃতি ব্যবস্থাপনা করেছে। হোয়ার অ্যাম আই? আমি তো কোথাও এর মধ্যে দাঁড়িয়ে। তো এখানে সেই জন্য বলে দিচ্ছে একটা সিদ্ধান্ত, যেমন যেমন কর্ম ঘটবে, যেমন যেমন ভাব মনের কাছে আসবে ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে, তেমন তেমন ভাবে স্থাবর জঙ্গম প্রাপ্ত হবে। কেউ কোনো জিনিস স্থির হয়ে যাবে, কোনো জিনিস, যেমন আমাদের শরীর যদি না আসে, কি করে বলবো এটা স্থাবর হবে না জঙ্গম হবে? আবার যদি বলো সব হবে, স্থাবর বলতে কি বলো, যে স্টিল জিনিসের মধ্যে কি, গাছ হয়ে যাবে, মাটি হয়ে যাবে, যা নড়ে না। কোথায় প্রাণ নিহিত নয়? সবেতেই প্রাণ নিহিত। আগে বিজ্ঞানের সেই অতদূর যখন এই কঠোপনিষদ হয়তো অতখানি সবার জন্য ওপেন হয়ে যায়নি, হয়তো ঋষিরা কোথাও ওটা স্টাক করেছিল, প্রাণ তো সবেতে নিহিত। উপরে উপরে দেখলে কি মনে হচ্ছে? স্থাবর আর জঙ্গম। মাটি তো দেখলে স্থাবর মনে হয়, মাটি থেকে গাছ, তাকেও দেখলে তখনকার দিনে স্থাবর মনে হতো। জগদীশচন্দ্র বোস না থাকলে আমরা বুঝতে পারতাম না যে গাছে প্রাণ আছে, তখন জড়ই মনে করা হতো গাছকে। তো এরা তো স্থাবর নয় হিসাব মতো আজকের কনটেক্সটে যদি দেখা হয়। জঙ্গম মানে যারা জনি প্রাপ্ত হয়, যারা জন্মেছে তারাই একমাত্র প্রাণ আছে, তাও তো নয়। তো প্রত্যেকে শুধুমাত্র তাদের কথা কি বাকি থাকলো? স্থাবর জঙ্গম রিজেক্টেড হয়ে গেল। জলের মধ্যে আপনার থেকে জলজ জন্তু, প্রাণী, শ্যাওলা জন্মে উঠছে, তারা কি করে বলবে জল স্থাবর পদার্থ? তখন মনে হচ্ছে যা স্টিল হয়ে আছে। পাহাড়ের মধ্যে মাটির নিচে সবসময় প্লেটিং ঘুরছে, পাহাড় গজাচ্ছে, পাহাড় আস্তে আস্তে বাড়ছে, আবার ধ্বংস হচ্ছে। প্রত্যেকেই তার যাত্রা করছে। আগে এগুলো এত পরিষ্কার ছিল না। তো থেকে গেল কি, যথাকর্ম যথাশ্রুতম। যেমন যেমন, শ্রুতম মানে এখানে বলে দিচ্ছে আবার শাস্ত্র আদি শুনে। গাছ আর কোথা থেকে শাস্ত্র শুনবে? তার পক্ষে তো কিছু জানা সম্ভব না। শ্রুতম কথার অর্থ হলো যেমন যেমন ফুট উঠতে থাকবে অস্তিত্বে, যেমন যেমন এক একটা পপ আপ হবে। যেমন আমরা কিছু শুনলাম, আমাদের মধ্যে কি হয়, একটা চিন্তার পপ আপ হয়, ওটাকে নিয়ে ভিতরে চেবাতে থাকি। হ্যাঁ, চুইং যত করতে থাকি ততই কর্ম তার থেকে বেরিয়ে চলে আসে। এটা একটা সাধারণ গতি বোঝার। ঠিক তেমনি যেরকম একটা বিন্দু আস্তে 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 বাড়তে থাকে, যেমন মাটির মধ্যে নিহিত প্রাণ ধীরে 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 একটা আমে পরিণত হয়, একটা অন্য কোনো ফলে পরিণত হয় বা ফুলে, ঠিক তেমনি এটা একটা ব্যবস্থাপনা। তো বলছি নচিকেতা, ভেবো না যে প্রাণ বা ব্যক্তি মাত্র শেষ কথা। এখানে যেমন যেমন হয় তেমন তেমন ভাবে চলতে থাকে, এবং এই টোটাল সিস্টেমের মধ্যে তুমি আমি অতি সামান্য মাত্র। প্রত্যেকেই আমরা আলোচনা করছি বটে এত কিছু, কিন্তু এই অস্তিত্ব যেন যদি একটা বড় ব্যক্তি হিসাবে কল্পনা করি, সে বলে হাসছে, বলছে কি করে কি করবে তুমি? আলোচনা করলে দেন, কিছু তোমার হাতে নেই। তো এরই এই কথাকে এগিয়ে নিয়ে গিয়ে বলছে
বলছে যিনি এই জীবের কর্ম অনুসারে নানা প্রকার ব্যবস্থাপনা করেন, এই যে কামং কামম, এখানে যে ভোগের ব্যবস্থা করে, ঠিক আছে, এই কথাটা ওইভাবে বলা যায় না, কথাটি এখানে আছে কামং কামং, ঠিক আছে, অর্থাৎ কামনা বা ইচ্ছা, যা ইচ্ছা বলো। ইচ্ছা শুধুমাত্র ব্যক্তি হিসাবে দেখবে না, কিন্তু ইচ্ছাও কিন্তু একটি সিদ্ধান্ত। গাছ ইচ্ছা করে তবে তো ফুল হয়, পুরো প্রকৃতি ঋতুচক্র বিধান করে তবে তো মেঘ হয়। তাহলে বলতেই পারি প্রকৃতির ইচ্ছা হয়েছে এখন বৃষ্টি হবে। বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে? তো প্রত্যেকটা জিনিস যা কিছু গঠন করা হয়েছে, এবারে এই যে ক্যামেরা আছে, ক্যামেরা তো নাচের ইচ্ছা করতেই পারবে না, অ্যাকর্ডিং টু কন্ডিশনিং ও শুধু দেখার শোনার ইচ্ছা করতে পারে, ঠিক আছে। এই মাইক তো নিজে থেকে বলার ইচ্ছা করতে পারবে না। বোঝা যাচ্ছে? দেখলে মনে হচ্ছে প্রথম ফার্স্ট স্টেপ কি মনে হয় যেন ইচ্ছা শুধু আমাদের হয়, ইচ্ছা তোমার হয় না, তোমার কন্ডিশনিং ওয়াইজ যে ফুট ওঠে তাকে ইচ্ছা বলে বা কামং, কামনা বলে। এই ক্ষেত্রেও তাই, যে প্রত্যেকটি জিনিস যা কিছু আছে সে হিউম্যান মেড হোক আর সেটা সকল প্রকৃতিগতভাবে, প্রকৃতি হিউম্যান মেড বলে কিছু হয়ই না সেরকমভাবে যদি দেখা হয়, কারণ হিউম্যান আর তার কন্ডিশনিং তো প্রকৃতির থেকে তৈরি, তো হিসাবে অ্যাক্টিভলি প্যাসিভলি তো মানুষ নির্মিত কিছু হয়ই না। আমরা বলছি প্লাস্টিক মানুষ নির্মাণ করেছে, আর একটু পিছনে চলে যাওয়া, আচ্ছা এই কামং কামং কোত্থেকে এলো? প্রকৃতি সেই বীজ দিয়ে দিল যে তোমার ইন্টালেক্ট আছে, তুমি এগোতে পারো, এগাও। তো প্রত্যেক জায়গাতে এই প্রত্যেকটা যা কিছু উঠছে কি বলছে, সুপ্তেষু জাগর্তি, ঠিক আছে, সুপ্ত ব্যক্তি জেগে যেই কামনা ওঠে। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কি করবো, আমরা 3 অবস্থার মধ্যে নিজেকে নিয়ে নেব এবং সেভাবে দেখবো প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটি জীবের মধ্যে, প্রত্যেকটি বস্তুর মধ্যে তুমি এটা দেখতে পেয়ে যাবে। তো যখনই বলছে যে ব্যক্তি বা পার্সন জেগে ওঠে, তখনই কামং কামং পুরুষও নির্মিমান হয়, তার থেকেই এই পুরুষ বা একটা ব্যক্তিত্ব নির্মাণ হয়েছে। অহং মানে কি? ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব নির্মাণ হয়েছে। তারপরে বলছে যে তার ঘুমিয়ে পড়ার পর যে জেগে থাকে, অর্থাৎ এখানে ঘুমিয়ে পড়া, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির কথাটাকে ছোটভাবে নেওয়া যেতেই পারে। মূল বিষয় হলো এই ব্যক্তিত্বের যখন অভাব ঘটে, এক্ষুনি আমরা যেটা বুঝলাম, আমরা একটা ব্যক্তির স্তরে বুঝলাম না, আমরা টোটালিটির স্তরে বুঝলাম। এইখানে বলছে যেখানে ব্যক্তিত্ব থাকে না, বোঝা যাচ্ছে, ধরা যাচ্ছে, এই যে আমরা বুঝছি এর মধ্যে যখন আমরা পার্সনকে ড্রপ করছি ইত্যাসা, তখন যা থাকে তা ব্রহ্ম, তাকে তুমি ব্রহ্ম বলো, ঠিক আছে। আমি তো বলতেই চাই না, কারণ বলতে গেলেই বিপদ, ঠিক আছে, কারণ সব কিছুই তো শেষে তোমার সেই মনের কাউন্টারে পড়বে। মনের কাউন্টার সব কিছুকে সেই মেট্রো রেলের মতো একটা করে টিকিট দিয়ে দেবে, নাও নিয়ে যাও লেভেল, এটা তোমার নাম্বার, ওখানে মেশিনের সাথে এর কানেকশন আছে, পুরো একটা ব্যবস্থাপনায় ঢেলে দেবে মনে একটা ব্যবস্থাপনা আছে, তাহলে তুমি গিয়ে মেট্রোতে উঠতে পারবে, এত দূরে যেতে পারবে, বেশি যেতে পারবে না, সব ব্যবস্থাপনা মন করে দেবে, ঠিক আছে। তো যখন তুমি তোমার পার্সন থেকে জেগে ওঠা এবং আমার কামনা এবং আমি ব্যক্তি এই বলা থেকে তুমি সরে যাও, তখনই কি হয়ে যায়, তাকেই অমৃতম উচ্চতে, তাকেই নচিকেতা আত্মা বলে। ওই স্থিতিকে, ওই স্থিতি মাত্র আত্মা, বা এমন বলতে পারো যখন তুমি না ডানে ঝুঁকেছো না বাঁয়ে ঝুঁকেছো, এই যে তুমি চুপ করে দাঁড়িয়েছো, এই যে তুমি স্থির হয়েছো, এই স্থিতি মাত্র আত্মা। এবং কোন সময় নেই স্থিতি নেই, আমাদের প্রত্যেক সময় স্থিতি আছে। তুমি শুধু ডানে বাঁয়ে বারবার ঝুঁকো, স্থিতি দাঁড়িয়েই আছে। তার উপরে তুমি কোন দিন আগে, কখনো পিছিয়ে, কখনো উঁচু, কখনো নিচু, তুমি ঝুঁকছো। এই জন্যই বলে জীবন লীলা। অমৃতের উপর দাঁড়িয়ে মৃতের খেলা চলছে প্রত্যেক মুহূর্তের। তো বলছে, তার সাথে বলে দিল তাতেই সম্পূর্ণ লোক, যা কিছু আছে, লোক মানে সবকিছু, সবকিছু আশ্রিত হয়ে আছে। যে ব্রহ্মের কথা বলা হলো তার উপরেই এই লীলা, এই খেলাটা চলছে পুরো। তাকে কেউ অতিক্রম করতে পারে না। অতিক্রম করবে কি? কেউ নেই আর অতিক্রম করার মতো, কারণ ব্যক্তি শেষ হয়ে গিয়েই ব্রহ্মত্ব আসে, ওর অতিক্রম করার প্রশ্নই তো নেই। নুনের পুতুল সমুদ্রকে অতিক্রম করবে, স্পর্শতেই তো নুনের পুতুল সমুদ্র হয়ে যাবে, অতিক্রম কে করবে? কেন অতিক্রম করার কথা তাহলে বললো? কারণ সবাই চায় জ্ঞাতা হতে, আমি জেনেছি,
আমি বুঝেছি। এই জন্য হাজার চেষ্টা করা হোক, এই জ্ঞানকে, এই বোধকে কখনো কুক্ষিগত করা যাবে না, কখনো নিজের কাছে এনে নেওয়া যাবে না। কারণ যেখানেই তুমি ঘটবে সেখানেই গায়েব হয়ে যাবে। ব্যক্তি একে কেন হোল্ড করতে পারবে না? কারণ যেখানে ব্যক্তিত্ব ঘটবে সেখানে কি বলে দিল, সেখানে তো পুরুষও নির্মীয়মান, সেখানে ব্যক্তি এসে যাবে। যেখানে তুই বলে আমি জানি, এটা কোথায় এসে গেল, মনের কাউন্টারে পড়ে গেছে, আমি জানি, আই নোর আন্ডারে যা কিছু হবে সবই জীবনের উপরিভাগের ঘটবে, ব্রহ্মকে দেখা যাবে না, অমৃতম নয়। সেই জন্য এ তদ্বৈ ইনি তিনি। এই জন্যই দেখুন না, ঈশ্বরের ধারণাতে আমরা বলছি ঈশ্বর কখনো মরেন না, কিন্তু যে তিনি কখনো মরেন না। ধারণাটাই কেমন অদ্ভুত। আমারই মতো হাত, আমারই মতো সেই তিনি শঙ্খ ধরে আছেন, এই 5টা আঙুল, 6টা আঙুলও নয় তার, তো আঙুলগুলো অন্য বানাতে পারতো, তাও নেই, আমারই মতো চুল, ঠিক আছে, আবার যোগীদের মতো চেহারা বানাতে হবে, সব কিছু ধারণা আমাদের কাছে আছে, কিন্তু একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি অমর। যদি তোমার মতো পেট, তোমার মতো হাত, তোমার মতো পা, তাহলে অমর কিভাবে? তুমি তো মরবে। তুমি এমন কোনো হাত দেখেছো যে অমর হাত? তখনই কল্পনার খোরাক চলতে থাকে। ঠিক তেমন ধর্মজীবনেও না, সাধারণ জীবনেও। আমরা আগের দিন কি বলছিলাম না, বিজ্ঞান ভৈরব তন্ত্রে, যে বদলের দ্বারা বদলকে বদলে দাও। প্রত্যেকটা জিনিস বদলাতে থাকছে এবং দে আর সেম, সিমিলার, নট সেম, সিমিলার। বদলাতে দাও, কি এসে যায়? কিছুতে এসে যায় না। এই যে সিনেমার যে পুরো রিল, কতগুলো ওর মধ্যে ভাগ আছে, কিন্তু দেখলে মনে হয় একটাই সিনেমা চলছে, একই যেন সব জায়গার কন্টিনিউটি, কিন্তু কত প্লট বদলেছে, কত রকম প্ল্যাটফর্ম তার বদলাচ্ছে। জীবন এমনভাবে চলছে, তো একে অতিক্রম করা যাবে না। কারণ তুমি পার্সন হিসাবে সবসময় জীবনে একটা ফেস মাত্র, একটা জায়গা, একটা বিন্দু। যেখানে পার্সন থাকবে না সেখানে তুমি এই কথা বলতে পারবে না যে আই নো। সেই জন্য যত জ্ঞানী সে বলবে আই ডোন্ট নো, আমি জানি না। আর সাধারণ ব্যক্তিগুলো জানে না আমাদেরকে বলতে এসেছে, বলছে হ্যাঁ ভাই আমি জানি না, এটাই বলতে এসেছি। এটা অদ্ভুত খেলা। এই জন্যই বলি যে প্রথমে যেটা বললো আচার্য, দেখো যে বুঝবে সে বুঝবে। তোমায় কালকে বলছিলাম না, যে বোঝার সেই বুঝবে। কারণ যা কিছু বলা হচ্ছে তার ভাষা তার জন্য উপযুক্ত মাধ্যমই নয়। বোধের জন্য ভাষা বড় বাচ্চা, বড় একদম ছোট ছোট জিনিস। শব্দ কি করে যাবে? শব্দ মানেই তো বিক্ষিপ্ততা, এত রূপে বিভক্ত হয়ে গিয়েছে। এক কালী 50 50 মানে 50 কোটি ধরে নাও, কালী 50 বর্ণময়ী, এক অস্তিত্ব, তিনি 50 রূপে বিভক্ত হয়ে গেলেন। এই তো শব্দ বর্ণমালা সৃজন হলো। বাচ্চা যবে থেকে শব্দ উচ্চারণ করলো তবে থেকেই তো সে বিক্ষিপ্ত হতে শুরু করলো। কাউকে মা বললো, কাউকে বাবা বললো, হ্যাঁ এটা আমার বললো, এটা আমার খেলনা বললো, আর তার জগৎ শুরু হয়ে গেল। তো শব্দ ছড়িয়ে দেওয়ার কারণ, আর অধ্যাত্ম গুটিয়ে আসার খেলা। তো শব্দ দিয়ে একে নিয়ে আসা একটা রিভার্স জার্নি, যেন এটা করা সম্ভবই নয়। তখনই আমাদের বলতে হয়, দেখো আমার কাছে উপায় নেই, আমি নিরুপায়। আচার্য শব্দ প্রয়োগ করছে, তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। শব্দ যেন একটা ধানের বীজ, ধান একটা, তার থেকে বের করে নিতে হবে তোমাকে ছাড়িয়ে কি আছে, এবং এটা কেউ করতে পারবে না তোমার জন্য, ব্যক্তিকেই করতে হবে।